নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবার অনেক অনেক স্বাগত। ছোট গল্প বাংলা সাহিত্যের গর্ব। বাংলা ছোট গল্পের গর্ব নরেন্দ্রনাথ মিত্র। পুরো 4 দশক ধরে প্রায় 500 গল্প লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। আর তার সেই ছোট গল্পগুলি আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি, গল্পকথক মিতা। আজ আমি পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের দ্বিচারিণী ছোট গল্পটি। নরেন্দ্রনাথ মিত্রের আরও অনেক ছোট গল্প আমার চ্যানেলে দেওয়া আছে। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আমার প্লেলিস্টটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প পাঠ। অবউঠায়রেন, শোনেন, এইটা কি 33 নম্বরের বাড়ি? কোলের ছেলেকে ঘুম পাড়াবার জন্যে তার পিঠ চাপড়াবার সঙ্গে সঙ্গে গুনগুন করতে করতে মমতা সদর দরজা পর্যন্ত এসেছিল। ডাক শুনে বাইরের দিকে মুখ ফেরালো। 25-26 বছরের একটি বউ তাদের একেবারে দোরের সামনে এসে দাঁড়িয়েছে। পরনে নীল পেরে খাটো শাড়ি, আঁচলে মাথার সবটুকু ঢাকেনি, সিঁথিতে মোটা সিঁদুরের দাগ, কপালে ছোট্ট সুগোল ফোঁটা, 2 হাতে 2 গাছা মোটা মোটা শাঁখা, আর গাছ 2 করে কাঁচের চুড়ি। দেখলেই বোঝা যায় নিম্ন শ্রেণীর গৃহস্থ ঘরের বউ। গায়ের রং ময়লা, চেহারাও একটু রোগাটে, কিন্তু ওরই মধ্যে মুখে বেশ একটু লক্ষ্মীশ্রী আছে। নাক চোখ তেমন চোখা না হলেও মুখের গড়নটুকু ভারী মোলায়েম, কথা বলবার ধরনটুকুও বেশ মিষ্টি। মমতা একটু এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ, এবারই নম্বরে 33। কেন বলো তো? সে কথার জবাব না দিয়ে বউটি আবার জিজ্ঞাসা করল, আর এ বাড়ির কর্তার নাম বুঝি নীরদবরণ মুখুজ্জে? হ্যাঁ। কেন, তাকে দরকার নাকি তোমার? বউটি এবার ঠোঁট টিপে একটু হাসল, বলল, না, তাকে না, তার পরিবারের নামেই চিঠি দিচ্ছেন বৌদিদি, আপনার কাছেই পাঠাইয়া দিচ্ছেন। এই নেন চিঠি। নিজের নাম ঠিকানা লেখা ভাঁজ করা এক টুকরো কাগজ বউটির কাছ থেকে হাত বাড়িয়ে নিতে নিতে মমতা আবার একটু হাসল। আমি যে তার পরিবার কি করে বুঝলে? এ বাড়িতে আরও তো ভাড়াটে আছে। বউটি মৃদু হেসে বলল, আমারে ভোলায়েন কেন বউঠারেন, আপনারে দেখাই বসতে পারছি আমি, আপনি কেডা? মমতা ততক্ষণে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করেছে। ভাই মমতা, সেদিন সিনেমা দেখতে গিয়ে তুমি একটি ঝির কথা বলেছিলে, কিন্তু নতুন কোনো ঝি অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। তোমার অসুবিধার কথা ভেবে আমাদের তরঙ্গকেই শেষ পর্যন্ত পাঠালাম। পুরোপুরি নয়, আধা আধি। মাস দেড়েক হলো আমাদের বাসায় ও কাজ করছে, কিন্তু এক জায়গায় কাজ করে ওর পোষাবে কেন? আরেকটা কাজ ওকে জুটিয়ে দেবার জন্যে কদিন ধরেই আমাকে ভারী ধরাধরি করছে। এদিকে তোমারও ঝির দরকার। ভাবলাম, ভাগ যদি কাউকে দিতেই হয় তোমাকে দেওয়াই ভালো। তরঙ্গরও ইচ্ছা আমাদের জানাশোনা ও আমাদের মতো ভদ্রলোকের বাড়িতেই ও আর একটা কাজ পায়। আমি তাকে বলেছি, কেবল আমাদের মতো নয়, আমাদের চেয়েও বেশি ভদ্রলোকের বাসায় পাঠাচ্ছি তোমাকে। কথাবার্তা বলে ঠিক করে নিও। আমরা 12 টাকা করে দিচ্ছি। বাসন মাজা, জল তোলা, বাটনা বাটা, কয়লা ভাঙা সবই করে। স্বভাব চরিত্রও বেশ ভালো, 2 দিন দেখলেই বুঝতে পারবে। ইতি অসীমা মৈত্র। চিঠি পড়া শেষ করে মমতা উৎফুল্ল স্বরে বলল, ও তাই বলো, অসীমা পাঠিয়েছে তোমাকে? এসো এসো, ভিতরে এসো। কাণ্ড দেখো অসীমার, এখান থেকে এখানে তার জন্যে আবার
মুন্সিয়ানা করে একটা লম্বা চিঠি পাঠিয়েছে। আচ্ছা, চিঠি লেখার বাতিক ওর। এসো তরঙ্গ। নতুন ঝিকে নিয়ে মমতা বাসার ভিতরে ঢুকল। মনটা ভারী খুশি হয়েছে মমতার। অনেক দিন ধরে ঝির খোঁজ করছে, কিন্তু পছন্দ মতো কিছুতেই মিলছিল না। এই নিয়ে স্বামী দেবরের সঙ্গে মমতা ঝগড়া পর্যন্ত হয়ে গেছে। তার ফলে দু একটি বুড়ি ঝিকে তারা ধরেও এনেছে দু একবার, কিন্তু তাদের চেহারা আর চালচলন দেখেই সঙ্গে সঙ্গে তাদের বাতিল করে দিয়েছে মমতা। কি দেমাকের কথাবার্তা! ঝি তো নয়, যেন রাজার ঝি। তাছাড়া 15-16 টাকার কমে কেউ রাজিও হয়নি। অত টাকা কি ঝির পিছনে খরচ করা যায়? সেদিন রূপশ্রী সিনেমায় বন্ধু অসীমার সঙ্গে দেখা। কথায় কথায় তার কাছে নিজের কষ্টের কথাও বলেছিল মমতা। ঝি চাকরের অভাবে দুর্ভোগের সীমা নেই তার। অসীমা তাকে ভরসা দিয়েছিল, আচ্ছা, ঝি তোমাকে যেমন করেই পারি একটি জুটিয়ে দেব। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নিজের বাসায় ঝি পাঠিয়ে কথা রেখেছে অসীমা। সত্যি, এমন বন্ধু আর হয় না। বারান্দায় একটা ছোট্ট মাদুর পেতে তরঙ্গকে বসতে দিল মমতা, কিন্তু তরঙ্গের ভারী কুণ্ঠা। সংকোচের সঙ্গে এক পাশে বসে বলল, আবার মাদুর কেন বউঠাই রে? আমাগো বসবার জন্যে আবার মাদুর লাগে নাকি? মাটিতেই তো বসতে পারতাম। মমতা বলল, কেন? মেঝেই বসবে কেন? ভালো হয়ে উঠে বসো। কোথায় থাকো তুমি? কে কে আছে? নারকেলডাঙ্গার রিফিউজি ক্যাম্পে থাকে তরঙ্গরা। স্বামী আছে, কিন্তু থাকলে কি হবে? 6 মাস যাবৎ শয্যা ধরা। রোগ কি আর একটি দুটি? হাঁপানি আছে, অম্বলের দোষ আছে। ক্যাম্প থেকে রেশন দেয়, বাজার খরচ দেয়, কিন্তু রোগীর খরচ 5 ফরমাস, তা তো আর মেটে না। তাছাড়া ভবিষ্যতের কথাও ভাবতে হয়। সেই জন্যই তরঙ্গ কাজে বেরিয়েছে। স্বামী কুঞ্জ দাস প্রথমে খুঁতখুত করেছিল, কিন্তু তরঙ্গ মোটেই আমল দেয়নি। বলেছে, তুমি সাইরা ওঠো, রোজগার বত্তর করো, আমি তখন আর বাইর হব না। কিন্তু এখন মানের ভয়ে চুপ কইরা বইসা থাকলে চলবে কেমনে? তোমার দুধ টুক চাই, কমলাডা চাই, বেদানাডা চাই। তা তো আর ক্যাম্প দেবে না, টাকার দরকার না তার জন্যে। তরঙ্গ মমতাকে জিজ্ঞাসা করল, কি বলেন বউঠাই রে, ঠিক কই নাই? মমতা ঘাড় নেড়ে জানালো, ঠিক কথাই বলেছে তরঙ্গ। তারপর আরো অনেক খবর সংগ্রহ করল মমতা। ফরিদপুর জেলার খরিশার গাঁয়ে তরঙ্গদের বাড়ি। যাতে তাঁতি, কিন্তু বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কাউকেই সে তাঁত বুনতে দেখেনি। বাপের বেনেতির দোকান ছিল, আর স্বামী হাটে বাজারে গামছা বিক্রি করত। কিন্তু রোগে রোগে শরীর এত খারাপ হয়ে পড়ল যে গামছার মোট মাথায় করবার শক্তি আর তার রইল না। বসে থাকলে খাওয়াবে কি? এদিকে ধানের মন 20 টাকা 25 টাকা। লোকের মুখে মুখে খবর গেল, কলকাতা শহরে নাকি গরিব দুঃখীদের থাকা খাওয়ার সরকারি ব্যবস্থা হয়েছে। সেই ভরসায় পাড়া পড়শিদের সঙ্গে সঙ্গে তরঙ্গরাও এসে পড়েছে শহরে। কিন্তু পরের পয়সায় বসে বসে খাওয়া ভালো লাগে না তরঙ্গ। স্বামী একটু সুস্থ হয়ে কাজকর্ম করতে পারলেই সে ক্যাম্প ছেড়ে দেবে। ভদ্রলোকের মতো স্বাধীনভাবে থাকবে আলাদা বাসা করে। বলতে বলতে হঠাৎ যেন খেয়াল হলো তরঙ্গর। অপ্রতিভ স্বরে বলল, ও মা, গল্পে গল্পে বেলা তো মাইরা ফেললাম বউঠাই রেন। আসল কাজের কথা কিছু শুনলামই না। কি কি করতে হবে কয়েন? মানুষ কয়জন আপনারা? মমতা বলল, কাজের জন্য ভেবো না। অসীমাদের বাসায় যে কাজ করো এখানেও তাই। আর লোকের মধ্যে যে মুখুজ্জে মশাইয়ের নাম মুখস্থ করে এসেছিলে, সেই ভদ্রলোক, তার ভাই, আমি আর আমাদের এই দোলন। ঘরের মধ্যে দোলনায় ঘুমন্ত ছেলেকে দেখিয়ে দিয়ে মমতা বলল, এবার গুনে দেখো তরঙ্গ, কজন হলো? তরঙ্গ লজ্জিত স্বরে বললে,
কি যে কয়েন বৌঠাইরেন, সেরে মানুষ নিয়ে আবার গোনে। কাজের সুবিধার জন্যেই জিজ্ঞাসা করছিলাম কথাটা। ভালো কথা, আগে আপনাগো বাসায় কাজ করব, না ওনাগো বাসায় কাজ সাইরা তারপর আসবো আপনাগো এখানে? মমতা বলল, সে তোমার যেমন সুবিধে তেমনি করো। তারপর একটু হেসে বলল, অসীমারা পুরনো মনিব, তাদের কাজই তো আগে করা ভালো। তরঙ্গ বলল, না বৌঠাইরেন, তানারা তেমন মানুষ না। আমি নিজের ইচ্ছা মতো যাই আসি, কাজকর্ম করি, কেউ কোনো কথা কয়েন না। দাদাবাবুর মতো এমন মানুষ আর হয় না, একেবারে মাটির মানুষ। আর দিদিমণি, কলেজে পড়লে হবে কি, কোনো দেমাক নাই, অহংকার নাই। মমতা বাধা দিয়ে বলল, দিদিমণি মানে? সুধাংশুবাবুর পিস্তত বোন ইলা বুঝি? তরঙ্গ বলল, হ, তিনিই বৌঠাওরেন। ভারী সাদাসিধা, মেজাজও খুব ঠান্ডা, এদিকে ফুর্তিও আছে। প্রথম যেদিন কাজ আরম্ভ করি, ঠিক আপনার মতোই নাম ধাম, কে আছে না আছে সব খুঁইটা খুঁইটা জিজ্ঞাসা করলেন। নাম শুই না বললেন, ভারী চমৎকার নাম। আমি লজ্জায় মরি। মমতাও হাসল, সত্যি তোমার নামটি বেশ সুন্দর। তরঙ্গ না হয়ে খেন্তি, পাঁচি, যশোদা, মানদা এই হলেই হয়েছিল আর কি। তাহলে নাম বদলে রাখতাম, সহজে ছাড়তাম না। নামের ব্যাপারে আমার ভারী খুঁতখুঁতি তরঙ্গ। ছেলের নাম 3বার বদলেছি। হ্যাঁ, ইলা খুব ফুর্তিবাজ মেয়ে বটে, আমার ঠাকুরপো তাই। মেজাজটা এমনিতে ভারী কড়া, কিন্তু হাসি ঠাট্টা, আমোদ ছুটদের বেলায় যেন আরেক মানুষ। পরদিন থেকে মমতাদের বাসায়ও কাজ শুরু করলো তরঙ্গ। বাথরুম আর মমতাদের রান্নাঘর একেবারে পাশাপাশি। জল তোলায় তেমন কোনো কষ্ট নেই, খুব বেশি বাসনপত্র ব্যবহার করে না মমতারা। এদিক থেকেও ভারী বিবেচনা তাদের। কিন্তু সবচেয়ে বেশি বিবেচনা তরঙ্গর নিজের। কাজে কোনো রকম গাফিলতি নেই তার, নিখুঁতভাবে কাজ করে। তার কাজ, তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে কেবল মমতা নয়, নীরদ, নির্মল দু ভাইও খুব খুশি। এমন ঝি আর হয় না। তরঙ্গ কেবল বাইরের কাজই করে না, অবসর পেলেই ঘরের ভিতরে ঢুকে তাকগুলি গুছিয়ে রাখে, ঝেড়ে পুছে পরিষ্কার করে দুখানা ঘরের মেঝে। দেয়ালের কোথাও একটু মাকড়সার জাল জমবার জো নেই। তরঙ্গর চোখে পড়লেই নারকেলের শলা দিয়ে সে তা ফেলে দেবে। মমতা একদিন বলল, দূর থেকে দেখলে তোমাকে কিন্তু ঘরের বউ বলে মনে হয়, যেন নিজের ঘরই সাজাচ্ছ গোছাচ্ছ। তরঙ্গ লজ্জিত হয়ে জবাব দিল, কি যে কয়েন বৌঠাইরেন, কাজেরে ডরাইলে পরের কাজ ভাবলে কি আর কাজ কইরা সুখ পাওয়া যায়? সব কাজই নিজের কাজ মনে কইরা করলে কাজে আর কোনো কষ্ট থাকে না বৌঠাইরেন। নির্মল পাশের ঘর থেকে বলে উঠল, শোনো বৌদি, শুনে শেখো, বছর 6-7 বিয়ে হয়েছে তোমার, এতদিনেও শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বলে ভাবতে শিখলে না। অফিস বাড়ির মতো দায় সারা কাজ করো, আর তরঙ্গ দুদিনেই কেমন। মমতা হাসি চেপে জবাব দিল, আচ্ছা আচ্ছা, কলেজে পড়া পাশ করা বউ এসে কেমন কাজকর্ম করে দেখবো তখন। তরঙ্গ ফিসফিস করে বলল, ও বাসার ইলা দিদিমণির সঙ্গে কিন্তু আমাগো ছোট দাদাবাবুরে চমৎকার মানায়। কলেজে পড়লে হবে কি, কোনো দেমাক টেমাক কিছু নাই তার। মমতা হাসে, আমার কাছে কেন, যাও ওই ছোট দাদাবাবুর কাছে গিয়েই বলে এসো একবার কথাটা। সপ্তাহ খানেক বাদে অসীমা একদিন জিজ্ঞাসা করল, ও তরঙ্গ, নতুন মনিব বাড়ির কাজকর্ম কেমন লাগছে? কেমন লোক তারা, বললে না তো? লজিকের পাতা উল্টাতে উল্টাতে অসীমার ননদ ইলা জবাব দিল, না বলে না আবার, আমাদের তরঙ্গ ও বাসার প্রশংসায় দিন রাত একেবারে পঞ্চমুখ। তরঙ্গ বলল,
মিথ্যা তো কই না বৌদি, ও আশার বউ ঠায়রেন সত্যই ভারী চমৎকার মানুষ, একেবারে আপনজনের মতো ব্যবহার। আর দাদাবাবুরাও খুব সুনজরে দেখেন আমারে। ছোট দাদাবাবু তো সেদিন চা পর্যন্ত খাইলেন আমার হাতের। বললেন কি, আমরা জাত বিচার মানি না তরঙ্গ, চা কেন, তোমার হাতের ভাতও খাইতে পারি। ভারী ফুর্তিবাজ মানুষ, ঠিক আমাগো দিদিমণির মতো, চমৎকার মানায় দুইজনেরে। মুখ লাল করে ইলা উঠে গিয়ে লজিক নিয়ে বসল। অসীমা হাসতে লাগলো মুচকে মুচকে। প্রস্তাবটা একেবারে অসম্ভব নয়। মমতারা রাড়ি আর অসীমারা বারেন্দ্র, কিন্তু আজকাল তাতে বিয়ে আটকায় না। তাছাড়া মমতার দেবর নির্মল টেলিগ্রাফ অফিসে ভালো চাকরি করে। অসীমা ভাবল পিসি শাশুড়ির কাছে একবার লিখবে কথাটা, কিন্তু কেবল ছোট দাদাবাবুর প্রশংসাই নয়, মমতারও খুব সুখ্যাতি করল তরঙ্গ। গায়ের ব্লাউজটা ছিঁড়ে গেছে দেখে মমতা তাকে নিজের গায়ের একটা ব্লাউজ দিয়েছে সেদিন। অসীমা কৌতূহলী হয়ে এগিয়ে এলো। কই দেখি দেখি। মমতার দেওয়া ব্লাউজটাই গায়ে দিয়ে এসেছে তরঙ্গ। ইলা আর অসীমা দুজনেই লক্ষ্য করে দেখল, সত্যি প্রায় নতুন একটা ব্লাউজই তরঙ্গকে দিয়েছে মমতা। হাতা আর গলার কাছে এমব্রয়ডারি সূক্ষ্ম কাজ করা সুন্দর একটি ব্লাউজ। এমন জিনিস সত্যি বাড়ির ঝিকে কেউ সাধারণত দেয় না। ইলা আর অসীমা দুজনে পরস্পরের চোখের দিকে একবার তাকালো। তারপর দিন তিনেক বাদে অসীমা চওড়া পেরে খয়েরি রঙের পুরনো একখানা তাঁতের শাড়ি দিল তরঙ্গকে। তরঙ্গ বিস্মিত হয়ে বলল, এ কি বৌদি, শাড়ি আবার দেন কেন আমারে? শাড়ি দিয়া কি করমু আমি? অসীমা বলল, করবে আবার কি, পরবে। তোমার ওই খাটো ময়লা শাড়ির সঙ্গে তো অমন সুন্দর ব্লাউজ মানায় না। এই শাড়িখানা ওর সঙ্গে পরো, বেশ মানাবে। শাড়ি দেখে লোভ যে একটু তরঙ্গর হলো না তা নয়, কিন্তু ভারী কুণ্ঠিত ভঙ্গিতে বলল, না না বৌদিদি, এরকম শাড়ি পরবার মতো মানুষ নাকি আমরা? অসীমা একটু ধমকে সুরেই বলল, আহা নাও না, অমন ফ্যাশনওয়ালা ব্লাউজ পরতে পারলে আর শাড়ি পরতে পারবে না? শেষে বললে, না নিলে আমি কিন্তু ভারী অসন্তুষ্ট হব তরঙ্গ। তরঙ্গ বলল, তাহলে দেন। পরদিন নিজের দেওয়া শাড়িখানা তরঙ্গর পরনে না দেখে অসীমা আবার একটু বিরক্তি প্রকাশ করল। শাড়িখানা কি করলে তরঙ্গ? তুইলা রাখছি বৌদিদি, ভালো শাড়ি, এক জায়গায় যাওনের আসনের কালে পইরা বাইরন যায়। ইলা বলল, আচ্ছা তেমন শাড়ি তোমাকে আমি আর একখানা বরং দেব, কিন্তু ওই নোংরা খাটো শাড়িটা তুমি আর পরে বেরিও না তরঙ্গ, বড় বিশ্রী লাগে চোখে। তার চেয়ে বৌদির দেওয়া শাড়িটাই পরো, বেশ মানাবে তোমাকে। তরঙ্গ অগত্যা বলল, আচ্ছা। পরদিন তরঙ্গর পরনে খয়েরি রঙের শাড়ি দেখে মমতা একটু অবাক হয়ে গেল। ব্যাপার কি, শাড়ি কিনলে নাকি তরঙ্গ? তরঙ্গ মাথা নেড়ে বলল, কি যে কয়েন বউ ঠায়রেন, এমন ভালো শাড়ি কেনার সাধ্য আছে নাকি আমাগো? ও বাসার বউ দিদি দিছেন, আমি নিব না কিছুতেই। পুরো 2 মাস হয় নাই কাজে ঢুকছি, এর মধ্যেই কি আস্ত একখানা শাড়ি নেওয়া যায় আপনিই কয়েন? কিন্তু বৌদিদি কিছুতেই ছাড়লেন না। কি বললেন জানেন? না নিলে রাগ করব। শোনেন কথা, বলবো কি বউ ঠায়রেন, একেবারে দেবতার মতো মন তেনাদের, এমন মানুষ আর হয় না। মমতা গম্ভীর হয়ে বলল, হুম। তারপর তরঙ্গর পরনের শাড়িখানার একটি আঁচল হাত দিয়ে ধরে একটু পরীক্ষা করে দেখে বলল, সাবধানে পরো তরঙ্গ, পুরনো শাড়ি কিনা 2-3 ধোপের বেশি টিকবে বলে মনে হয় না। আচ্ছা, সামনের মাসে তোমাকে আমি নতুন একখানা শাড়ি কিনে দেব,
রংচঙে নয়, কিন্তু বেশ শক্ত, ভালো জমিনের। ওরে কাজকর্ম করতে তোমার সুবিধে হবে। তরঙ্গ বাধা দিয়ে বলল, না বৌঠারেন, আর শাড়ির দরকার নাই আমার। দিদিমণিও আমার একখানা দেবেন কইছেন। এত শাড়ি দিয়ে আমি কি করব? মমতা আরো গম্ভীরভাবে বলল, হুম। তারপর দিন 4-5 বাদে মমতা হঠাৎ একদিন প্রস্তাব করে বসল, হ্যাঁ তরঙ্গ, কাল বেলা গোটা 2-এর সময় আসতে পারো একবার? 1:15 এলেও হবে। তরঙ্গ বলল, কেন বৌঠাইরেন? মমতা বলল, দরকার আছে, সিনেমায় যাব একটু। তুমি দোলনকে কোলে নিয়ে সঙ্গে যাবে। সিনেমা দেখেছো কোনোদিন? ছবিতে কথা বলে। তরঙ্গ বলল, না বৌঠাইরেন, কোনোদিন দেখি নাই। কিন্তু যাব কেমনে কয়েন তো? বৌদিদির কাজকর্ম আছে, আপনা বউ তো জল তুলতে হবে, বাসন মাজতে হবে বিকালে। মমতা বলল, সে একবেলার ব্যবস্থা যেভাবেই পারি করে নেব। তরঙ্গ বলল, কিন্তু ও বাসার বৌদিদির যে কষ্ট হবে। মমতা ঠোঁট বাঁকিয়ে বলল, ভারী তো কষ্ট। একবেলা 2 বালতি জল তারা তুলে নিতে পারবে না ননদ ভাজে? এতই বড়লোক হয়েছে নাকি তারা? তারপর সুর পাল্টে মমতা মিষ্টি হেসে বলল, ভেবো না, তোমাকে তো খুব ভালোবাসে তারা। তুমি একটু বুঝিয়ে বললেই একবেলার জন্য তারা তোমাকে নিশ্চয়ই ছুটি দেবে। তোমারও তো স্বাদ আহ্লাদ আছে, একটু দেখতে শুনতে ইচ্ছে করে। বুঝিয়ে বলো, তাহলেই ছেড়ে দেবে। আমার নাম করে বলো, কোনো আপত্তি করবে না। তরঙ্গ তবু আমতা আমতা করতে লাগলো, না বৌঠাইরেন, আমার জানি লজ্জা লজ্জা করে। অসুখ না বিসুখ না, মিছিমিছি কাজে কামাই করব। মমতা অসন্তুষ্ট ভঙ্গিতে বলল, একদিন বই তো নয়, তাতে আর কি হবে? আমার দরকার বলেই বলছিলাম। এদিকে তোমারও একটা নতুন জিনিস দেখা হয়ে যেত। তরঙ্গ বলল, আচ্ছা বৌঠাইরেন, কইয়া বইলা দেখি ও বাসার বৌদিদিরে। প্রস্তাবটা একটু অদ্ভুতই, তবু নানা দিক ভেবে চিনতে অসীমা শেষ পর্যন্ত রাজি হলো। রাজি না হলে অনুদার মানুষ বলে প্রমাণিত হতে হয় মমতার কাছে। তাছাড়া 2 মাস ধরে কাজ করছে তরঙ্গ, এর মধ্যে বৃষ্টি বাদল অসুখ বিসুখের অজুহাতে একটা বেলাও কামাই করেনি। একটা বেলার ছুটি মঞ্জুর করে দাক্ষিণ্য দেখাতে না পারলে তার কাছেও মান থাকে না। অসীমা ভেবে দেখল, ঠিকে ঝিকে নিয়ে বড়লোকিয়ানা করে সিনেমা দেখতে চললেও এতে ছোট হতে হবে মমতাকে। কারণ একবেলা ছুটির জন্য হাত পাততে হলো তো অসীমার কাছেই। অসীমা দয়া করে ছুটি মঞ্জুর করলো বলেই তো ঝির কোলে ছেলে আর হাতে ফিরিং বোতল তুলে নিয়ে সেজে গুজে মমতা সিনেমায় যেতে পারলো। এ তো কেবল দেখা নয়, দেখানো। তরঙ্গ সেবেলাও ঠিক কামাই করল না। সন্ধ্যার সময় এসে উপস্থিত হলো অসীমাদের বাসায়। মুখখানা তার আনন্দে উজ্জ্বল। অসীমা কয়লা ভাঙতে আরম্ভ করেছিল। তরঙ্গ তার হাত থেকে কাঁচ কেড়ে নিয়ে বলল, ও কি বৌদিদি, আপনি আবার কয়লা ভাঙা ধরলেন কেন? দেন দেখি, আমারে দেন। তরঙ্গ যে আজ আসবে অসীমা আশা করেনি। একটু খুশি হয়েই বলল, দেখলে সিনেমা? তরঙ্গ উল্লসিত হয়ে উঠল, দেখলাম তাজ্জব জিনিস বৌদিদি, ছবিতে কথা কয়, গান গায়। আহা, সে কি গান! তারপর দিদিমণির মতো বয়সী একজন সুন্দরী আব্বিয়াতে মাইয়ার সঙ্গে। তরঙ্গ মুখ টিপে টিপে একটু হাসল। আর পুরুষ মানুষটা ঠিক আমাগো ও বাসার ছোট দাদা বাবুর মতো। তারপর দুইজনে মিলা হাত ধরাধরি কইরা ইলা কৃত্রিম ধমকের সুরে বলল, আহ, থাম তরঙ্গ।
কিন্তু তরঙ্গ থামল না। সিনেমা পর্বের আনুপূর্বিক বর্ণনা দিয়েই ছাড়ল। মুখুজ্জেদের বাসার বউ ঠাকুরুনের মতো মানুষ হয় না, একেবারে দেবতার মতো মন, আর রূপ ঠিক অবিকল লক্ষ্মী ঠাকুরুনের মতো। বেরুবার আগে প্রায় ঘণ্টাখানেক ধরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করেছে মমতা। কেবল নিজেই সাজেনি, তরঙ্গকেও সাজিয়েছে। হাল ফ্যাশনের শাড়ি পরবার ধরন শিখিয়ে দিয়েছে, উঁচু খোপাটাকে আরেকটু নামিয়ে দিয়েছে নিজের হাতে। পুরনো একজোড়া স্যান্ডেল ছিল মমতার, তরঙ্গকে দিয়েছে পরতে। লজ্জায় আর বাঁচে না তরঙ্গ। কোনোদিন কি জুতো পায়ে হেঁটেছে যে আজ হাঁটবে? পায়ে পা জড়িয়ে যায়, মনে হয় এই বুঝি হোঁচট খাবে। কিন্তু হোঁচট ঠিক খায়নি তরঙ্গ। বউ ঠাকুরনের স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে তার ভালোই লেগেছিল। বেশ আরাম আছে জুতো পায়ে দিয়ে হাঁটতে। তারপর গদি আঁটা চেয়ারে একেবারে মমতার পাশে বসে সে সিনেমা দেখেছে। এমনকি কেউ কাউকে কখনো বসায়? বাড়ির ঝিকে কেউ এত সমাদর করে? মাঝখানে 2 গ্লাস শরবতও নিয়েছে মমতা। আপত্তি সত্ত্বেও তরঙ্গকে খাইয়েছে। সাধারণ শরবত নয়, দামি শরবত। তেমন জিনিস তরঙ্গ জীবনেও কোনোদিন খায়নি। মুখে যেন এখনো স্বাদ লেগে রয়েছে। শরবতের পর পান, চমৎকার সব মশলা দেওয়া। সে পানের স্বাদই আলাদা। স্যান্ডেল জোড়া মমতা আর ফিরিয়ে নেয়নি, তরঙ্গকেই দিয়ে দিয়েছে। বলেছে কোনো জায়গায় যেতে আসতে পায়ে দিয়ে বেরোতে পারবে। বৌদিদির মতো মানুষ আর হয় না। অসীমা সব শুনল। বন্ধুর মহত্ব সম্বন্ধে বিশেষ কোনো মন্তব্য করল না সে, সায়ও দিল না, প্রতিবাদও করল না। কাজ সেরে সন্ধ্যার পর ক্যাম্পে ফিরে যাওয়ার সময় মানদা আর ক্ষান্তমণির সঙ্গে দেখা হলো তরঙ্গর। তারাও ঝিগিরি করে। অসীমাদের বাসার কাজ মানদাই তাকে করে দিয়েছিল। মানদা বলল, কি লো, এত রাত করে ফিরছিস যে? খুব খাটাচ্ছে বুঝি? তরঙ্গ জবাব দিল, আমারে আবার খাটাবে কেডারে? আমি নিজে ইচ্ছা কইরাই খাটি। এই তো এক বউ ঠায়রেন আজ সিনেমা দেখাইয়া আনলেন, আর এক বউ দিদি সেদিন শাড়ি দিলেন একখানা। ঝির মতো কোনো জায়গায় কাজ করি নাকি আমি? যতক্ষণ থাকি বাড়ির মানুষের মতোই থাকি। বউ ঠাউরেনরা একেবারে আসল ননদের মতো দেখেন আমারে। ক্ষান্তমণি মিশি দেওয়া দাঁতে হাসল। হা মরণ, কথা শোনো আমাদের তরঙ্গীর। এসব হলো ওদের খাটিয়ে মারবার কায়দা। এখনো আপন বুঝে চলতে শেখ, ফাঁকি দিতে শেখ, নইলে খেটে খেটে মুখে রক্ত উঠে মরে যাবি আবাগি। এসব কথা ক্ষান্তরা আগেও তরঙ্গকে অনেকবার বলেছে, কিন্তু তরঙ্গ মোটেই কানে তোলেনি। এরা যা বলে বলুক, তরঙ্গ তাদের মতো পেশাদার ঝি নয়। সে গৃহস্থ ঘরের বউ, অভাবে পড়ে ভদ্র গৃহস্থ বাড়িতে সে কাজ নিয়েছে। তারাও কেউ তাকে ঝির মতো দেখেন না, বাড়ির লোকের মতোই আদর যত্ন করেন। 2 বাসাতেই তরঙ্গর খাতির। এমন সমাদর সম্মান কোনো ঝি কোনো বাড়িতে পায় না। কেবল সম ব্যবসায়িনী ঝিদের কাছেই নয়, ক্যাম্পে ফিরে এসে রুগ্ন স্বামী আর বৃদ্ধা শাশুড়ির কাছেও তরঙ্গ 2 মনিব বাড়ির গল্প করে। বউ ঠাকুরন আর বৌদিদি রূপে গুণে একজন লক্ষ্মী আর একজন সরস্বতী। কুঞ্জ বিছানায় শুয়ে কমলালেবুর কোয়া ছাড়াতে ছাড়াতে রোগ শীর্ণ মুখে হাসে। আর তুই বুঝি একজনের পেঁচা আর একজনের হাঁস? কিন্তু মুখে যত তামাশাই করুক, স্ত্রীর গুণে কুঞ্জ মুগ্ধ। এমন লক্ষ্মী বউ আর হয় না। 2 জায়গায় কাজ করে, 2 মনিবের মন রক্ষা করে তরঙ্গ তাকে রুটি, মাখন, বেদানা, কমলালেবু এনে খাওয়ায়। এদিকে সুখ্যাতিও পায় 2 মনিবের বাসায়। ক্যাম্পের আরও কত বৌঝি তো বাবুদের বাসায় বাসায় ঝিগিরি করে। কত জনের নামে কত অভিযোগ, কত খিচখিচ। কেউ কাজে গাফিলতি করে,
কারো হাত টানের দোষ আছে। বাসার সমস্ত ছেলেদের সঙ্গে কেউ বা ফষ্টি নষ্টি করবার দোষে ধমক খায়। কত কেচ্ছা কেলেঙ্কারি। শুয়ে থাকলেও সবই কানে যায় কুঞ্জ দাসের। কিন্তু তার স্ত্রী তরঙ্গবালার নামে কেউ কোনো দিন কোনো নালিশ করতে আসেনি। কাজে কামাই করেছে বলে ছুটে আসেনি কোনো বাড়ির বুড়ো কর্তা কি কোনো ছোকরা বাবু। অকারণে কিংবা তুচ্ছ কোনো কাজের অছিলায় খোঁজ নিতে আসেনি তরঙ্গর। ক্যাম্পের সবাই তরঙ্গর মনিব ভাগ্যের প্রশংসা করে, আর কুঞ্জ দাসের স্ত্রী ভাগ্যের। সিনেমা দেখে আসার পরদিন যত সকালে সাধারণত ওঠে তার চেয়েও বেশি ভোরে উঠে হরমোহন ঘোষ লেনে অসীমাদের বাসায় কাজ করতে এলো তরঙ্গ। জল তুলল, বাসন মাজল, ঘর ঝাঁট দিয়ে উনুন ধরিয়ে দিল। তারপর বলল, আমি এবার চললাম বৌদি। অসীমা বলল, সে কি কথা তরঙ্গ, এখনো তো 7টা বাজেনি, আমার এই মাছটা একটু কুটো দিয়ে যাও। তরঙ্গ বলল, ও বাসায় আবার ভাড়াটে বেশি কিনা, একটাই কল চৌবাচ্চা, সকাল সকাল গিয়া জল তুইলা না দিয়া আসলে ভারী অসুবিধা হয় বউ ঠাউরেনের। অসীমা হাসি মুখে বলল, সুবিধা অসুবিধা তো সবারই দেখতে হয় তরঙ্গ, তাছাড়া অন্যদিন তো বলি না। আজ তোমার দাদাবাবুর 2জন বন্ধুকে খেতে বলা হয়েছে, তাই একটু কাজকর্ম বেশি। কাল কয়লা ভাঙতে গিয়ে হাতে ফোসকা পড়েছে, নইলে আমিই কুটতাম মাছটা। তাছাড়া তোমরা মাছের দেশের মানুষ, বড় মাছ টাছ কুটতে ভালোবাসো, জানোও ভালো, তাই ভাবলাম। সুধাংশু গালে সাবান মেখে আয়নার সামনে দাড়ি কামাচ্ছিল, বলল, হ্যাঁ তরঙ্গ, তুমি কুটে দিয়ে যাও মাছটা, এত বড় পোনা তোমার বৌদি দিশে পাবে না, নষ্ট করে ফেলবে। তারপর স্ত্রী আর বোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাছ তোমাদের চাইতে আমাদের তরঙ্গ কোটে ভালো। সেদিন চেতল মাছ কোটবার ধরন দেখেই বুঝতে পেরেছি, কোটা খারাপ হলে মাছের অর্ধেক স্বাদই চলে যায়। কেবল লেখাপড়া শিখলেই হয় না, মাছ কোটা একটা আলাদা আর্ট। তরঙ্গ ছাড়া এত দামি মাছ আমি ভরসা করে আর কারো হাতে দিতেই পারি না। অসীমা বলল, ওই শোনো, শুনলে তো? প্রশংসায় খুশি হয়ে তরঙ্গ মাছ কুটতে বসল। কুটতে ধুতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। তারপর সুধাংশুর অনুরোধে নুন মশলায় মেখেও দিতে হলো মাছ। তাতেও গেল খানিকক্ষণ। প্যারীমোহনসুর লেনে মমতাদের বাসায় এসে পৌঁছল তরঙ্গ বেলা 7:30টায়। তার আগেই মমতাদের জল তোলা দরকার। অন্য ভাড়াটেদের বউরা কলঘরে গিয়ে ঢুকেছে। মমতা বলল, আজ এত দেরি করলে যে তরঙ্গ? জানোই তো, সকালে না এলে জল তোলার কত অসুবিধা, 5 জনের ভাড়াটে বাড়ি। তরঙ্গ বলল, ও বাসায় আবার দাদাবাবুর 2জন বন্ধু খাবেন কিনা, তাই মাছ টাছ কুটে দিয়ে আসতে দেরি হয়ে গেল। মমতা বলল, তুমি ওদিকে মাছ কোটো, আর এদিকে জল টেনে টেনে আমার হাত ব্যথা হোক। কেবল একজনের সুখ সুবিধা দেখলেই তো চলে না তরঙ্গ, সকলের সুবিধা অসুবিধাই দেখতে হয়। এতটুকু করা কথাও কোনো দিন শোনেনি তরঙ্গ। একটু চুপ করে থেকে বলল, আচ্ছা বউ ঠাইরেন, আমি বাইরের থেকে জল আইনা দেব না আপনারে। রাস্তার কল থেকে 2 বালতি জল এনে মমতাকে খুশি করে তরঙ্গ বাসায় ফিরল। বিকালবেলায় মমতাদের বাসায় আগে কাজে আসে তরঙ্গ। আজও 3টা বাজতে না বাজতেই এসে উপস্থিত হলো। কিন্তু অন্যদিন যেমন 4:30টার সময় যায়, আজ তার যেতে পারল না। জল তোলা, কয়লা ভাঙা, বাসন মাজা সব শেষ হলেও মমতা হঠাৎ মিষ্টি হেসে বলল, ও তরঙ্গ, চললে নাকি? শোনো। কি বউ ঠাইরেন? মমতা বলল, দাঁড়াও একটু, তোমার দাদাবাবুর পাশ বালিশটা কেমন করে ছিঁড়ে গেছে দেখো। কাল সারা বিছানা ময় তুলোয় একেবারে মাখামাখি। গোটা 2 ফোড় দিয়ে ঠিক করে দিয়ে যাও না। রবিবার।
নীরদ বিছানায় আর হয়ে শুয়ে হাতের তেলোর ওপর মাথা রেখে কি একটা নোবেল পড়ছিল। তরঙ্গর দিকে চেয়ে মৃদু হেসে বলল, কাল সারা রাত ঘুমোতে পারিনি তরঙ্গ। গায়ে তুলো, নাকে তুলো, একেবারে তুলোময় হয়েছিলাম আর কি। বালিশটা তুমি যদি একটু ঠিক করে না দিয়ে যাও, আজও সেই দশাই হবে। তোমার বৌদির ভরসায় থাকলে এ জন্মেও বালিশটা ঠিক হবে না। তুমিই যা হয় একটা ব্যবস্থা করে দিয়ে যাও। এসব ছোটখাটো বাড়তি কাজ নিজেই যেচে নিয়েছিল তরঙ্গ। দাদাবাবুরা তো শুধু মাইনে দেন না, মাইনে ছাড়াও উপরি হিসাবে শাড়ি দেন, সায়া ব্লাউজ দেন, সিনেমা দেখান, বাসায় ভালো জিনিস টিনিস কিছু এলে তরঙ্গর রুগ্ন স্বামীকে তার ভাগ না দিয়ে খান না। বাড়তি একটু আধটু কাজ না করে দিতে পারলে নিজেরই কেমন কেমন লাগে, লজ্জা লজ্জা করে। তাই বিছানা ঝাড়া, বালিশ রোদে দেওয়া, এসব ছোট ছোট কাজও তরঙ্গ নিজের হাতেই নিয়েছিল। দাদাবাবু যখন অমন করে বললেন তখন বালিশটা নিয়ে বসতেই হলো তরঙ্গকে। বালিশের কিছু ছিল না, আর একটা বালিশ ভেঙে খানিকটা তুলো বের করতে হলো। তারপর দুটো বালিশ ঠিক করে মুখ সেলাই করতে করতে অনেক সময় লেগে গেল তরঙ্গর। 5:30 নাগাদ অসীমাদের বাসায় গিয়ে হাজির হতেই অসীমা মুখ ভার করে বলল, ব্যাপার কি? আজও সিনেমায় গিয়েছিলি নাকি তরঙ্গ? না বৌদিদি, ও বাসায় দাদাবাবুর কোল বালিশটা ঠিক কইরা দিয়ে আসলাম। কি ছিঁড়ি কইরা রাখছিলেন বালিশের। অসীমা বলল, তা তো করবেই। এদিকে জল চলে যায় আমার, উনুনে আঁচ ওঠে না। তুমি যদি রোজই এমন করো তরঙ্গ। তরঙ্গ লজ্জিত হয়ে বলল, না বৌদিদি, আর এমন হবে না। আইজই একটু দেরি হইয়া গেল। সন্ধ্যার পরও ঘণ্টাখানেক কাজ করতে হলো তরঙ্গকে। কয়লা ভাঙতে হলো, জল টানতে হলো আজ বেশি। তবু যেন অসীমার মুখখানা ভার ভারী রইল। কেবল একদিন নয়, তারপর থেকে রোজই এমন হতে লাগলো। সকালবেলায় অসীমার রোজই প্রায় কাজ একটু বেশিই থাকে। প্যারীমোহন সুর লেনে পৌঁছতে দেরিই হয় রোজই তরঙ্গর। জল তোলা নিয়ে সেই হাঙ্গামা আর ঝগড়াঝাটি লাগে। মমতা রাগ করে বলে, টাকা তো তুমি আমাদের কাছ থেকেও নাও তরঙ্গ। এমন তো নয় বিনি পয়সায় কাজ করো আমাদের, নাকি এখানকার টাকাগুলো অচল। বিকালের দিকে হরমোহন ঘোষ লেনে পৌঁছতে রোজই প্রায় সন্ধ্যা হয়ে আসে তরঙ্গর। মমতার নানা রকম কাজ থাকে তখন, সহজে তরঙ্গ ছুটি পায় না। তরঙ্গর হাতে ছাড়া মমতার ছেলে দোলন শান্তভাবে দুধ খায় না। তরঙ্গর হাতের চুল বাঁধা মমতার স্বামী ভারী পছন্দ করে। তরঙ্গ ব্যস্ততা দেখালে মমতা বলে, এসেই যদি এমন যাই যাই করো তাহলে চলে কি করে তরঙ্গ? আমি তো ঘড়ি ধরে দেখি এ বাসায় তুমি কতক্ষণ কাজ করো। তরঙ্গ ঠিক এই ধরনের কথারই প্রতিধ্বনি শোনে অসীমার মুখে। ঘড়ির দিকে চেয়ে দেখো দেখি তরঙ্গ, কটা বাজে? মাস গেলে মাইনে আমরাও দিই তোমাকে, বরং ও বাসায় যেখানে 7-8 তারিখের আগে মাইনে পাও না, এ বাসায় সেখানে 2রা তারিখেই তোমার সব পাওনা চুকিয়ে দিই। সে কথাও তো একটু বিবেচনা করতে পারো। এমন একচোখামি করলে চলবে কি করে? ঝিয়া আমিও রেখেছি, মমতাও রেখেছে, দুজনেরই ঠিকে ঝি তুমি। এমন তো নয় যে সারা দিন রাতের বাঁধা ঝি তুমি মমতা। এমন করলে আমি পারবো কি করে? ঝি কথাটি এর আগে অসীমার মুখে কোনো দিন শোনেনি তরঙ্গ। সারা চোখ মুখ তার লাল হয়ে ওঠে, কানের মধ্যে যেন ঝি ঝি করতে থাকে তরঙ্গর। একটু চুপ করে থেকে তরঙ্গ বলল, বৌঠাইরেন আমারে ঝির মতো দেখেন না বৌদিদি। অসীমা বিকৃত মুখে বলল, তা কেন? একেবারে গুরু ঠাকুরনের মতো দেখেন তোমাকে। বেশ তো, এতই যদি ভালো তারা, সেখানকার গুরু ঠাকুরনগিরি করলেই পারো। নিষেধ করেছে কে? ভাত ছড়ালে কাকের অভাব আছে নাকি আজকাল? মমতাও যে ঠিক আগের চোখে দেখে তা নয়। তারও মধুর ব্যবহার, কথা বলবার মিষ্টি ধরনটুকু একেবারে বদলে গেছে। সেদিন বিকালের কাজ সেরে তরঙ্গ চলে যাচ্ছে।
মমতা বলল, ও কি, চলে যাচ্ছ যে তরঙ্গ? কয়লা ভেঙে দিয়ে যেতে হবে বলিনি তোমাকে? তরঙ্গ বলল, আজকের মতো কয়লা তো আছে বৌঠাইরেন, কায়লা এসা ভাঙব, ও বাসায় আবার দেরি হইয়া যাবে নে। মমতা মুখ ঝামটা দিয়ে বলল, এসেই কেবল ও বাসা আর ও বাসা, এ বাসায় বুঝি মন টেকে না তরঙ্গ? আমার কাজকে আর কাজ বলে গ্রাহ্য হয় না? বেশ তো, অসীমাদের বাসায় যদি এতই মধু, সেখানে দিনরাত লেগে থাকলেই পারো। তোমায় তো জোর করে আটকে রাখিনি এখানে কেউ। যদি না পোষায় কাজ ছেড়ে দিলেই তো হয়। মাসে মাসে 12টা করে টাকাও গুনবো, আর এদিকে কাজে তুমি দিনের পর দিন গাফিলতি করবে, তা আমি সইতে পারবো না। একটু চুপ করে থেকে মমতা আবার বলল, টাকা বড় চিজ তরঙ্গ, বড় কষ্ট করে ঘরে আনতে হয়। 14 হাত মাটি খুঁড়লে একটা পয়সা বেরোয় না, জানো তো? তরঙ্গ একটু চুপ করে থেকে বলল, আপনি এসব বলছেন, ও বাসায় বৌদি কিন্তু। রাগে আরো জ্বলে উঠল মমতা। শুনেছি শুনেছি, ও বাসার বৌদি দুধ দিয়ে মুখ ধুইয়ে দেন তোমার, তিনি একেবারে ভালো মানুষের গোড়া। তরঙ্গ কদিন ধরে লক্ষ্য করছে, এ বাসায় বউ ঠাকুরন ও বাসার বৌদিদির সুখ্যাতি ঠিক আগের মতো শুনতে পারে না। ও বাসার বৌদিদিও যে এ বাসার বউ ঠাকুরনের প্রশংসা শুনলে খুব খুশি হয়, তাও নয়। একটু চুপ করে থেকে তরঙ্গ বলল, আমি তা বলছিলাম না বৌঠাইরেন, বলছিলাম আপনার এখান থেকে যাইতে একটু দেরি হইয়া গেছিল দেখা কি গাইলনটাই না গাইলাইলেন তিনি। আপনার বাসায় নাকি আমি বেশি কাজ করি, তার কাজে ফাঁকি দেই। মমতা বলল, তাই নাকি? এসব কথা বলেছে নাকি অসীমা? তা তো বলবেই, চিরকালই ওর ওই রকম কুঁদুলে স্বভাব, আর কথা একেবারে চাঁচা ছোলা, কোনো রকম মিষ্টত্ব নেই মুখে। তরঙ্গ লক্ষ্য করল, বেশ একটু সহানুভূতি আর অন্তরঙ্গতার ভাব এতক্ষণ বাদে মমতার মধ্যে ফের আবার দেখা যাচ্ছে। তরঙ্গ উৎসাহিত হয়ে বলল, মিষ্টি কথা দূরে থাও, এমন মুখ খারাপ কইরা গাইল দিলেন যে কব কি বৌঠাইরেন, সেই সব কথা ভদ্রলোক কেন, আমাগো মতো ঝি চাকরের মুখ দিয়াও বাইর হয় না। মমতা বলল, ভদ্র অভদ্র জাতের মধ্যে লেখা থাকে না তরঙ্গ, মানুষের স্বভাব ব্যবহার চালচলনের মধ্যেই বোঝা যায়। অসীমার মুখ যে কি একখানা বস্তু, তা আমার জানতে বাকি নেই। ফেরার সময় মনটা একটু খচখচ করতে লাগলো তরঙ্গর। এর আগে একজনের কথা আর একজনের কাছে সে লাগায়নি। কাজটা ভালো নয়, আজ বড় মুখ আলগা করেছে, বড় বাড়াবাড়ি করে ফেলেছে। কিন্তু সেই সঙ্গে মনে পড়ল, অনেক দিন বাদে মমতা তার সঙ্গে ভালোভাবে মন খুলে কথা বলেছে, আর কথায় কথায় কয়লা না ভেঙে চলে আসাতেও কোনো বাধা দেয়নি বা ওজোর আপত্তি করেনি। সামান্য দেরি হওয়ার জন্য অসীমা যখন আজও তাকে বকুনি দিল, খোঁটা দিল কাজ ফাঁকি দেওয়ার, তখন মন আর ভালোবাসা পাওয়ার নতুন অস্ত্রটি এখানেও প্রয়োগ করল তরঙ্গ। কি করমো কয়েন বৌদিদি, কাজ হইয়া গেলেও নানান ছল ছুতায় ও বাসায় বৌঠাইরেন আটকাইয়া রাখেন আমারে, ইচ্ছা কইরা কইরা দেরি করাইয়া দেন। অসীমা বলল, তা তো দেবেই, আমি তাকে নিজে সেধে ঝি জোগাড় করে দিয়েছি যে, তার শোধ নেবে না? মানুষের উপকার করতে নেই তরঙ্গ, অনেক মেয়ে দেখেছি, কিন্তু মমতার মতো এমন হিংসুটে মেয়ে আমি আর দুটি দেখিনি। জিলিপির প্যাঁচ ওর মনের মধ্যে। তরঙ্গ বলল, আর যা মুখ বৌদিদি, কব কি আপনারে, কাজ তো আপনার বাসায়ও করি, দোষ ত্রুটি হইলে আপনিও তো ধমক টমক দেন, কিন্তু এ যা মুখ, আও আও আও, এমন মুখ খারাপ করতে আমরাও পারি না বৌদিদি। অসীমা বলল, মুখ মমতার চিরকালই খারাপ। তরঙ্গ সাহস পেয়ে বলল, আর কেবল কি আমারে, আপনারে জড়াইয়া জড়াইয়া বৌদিদি, আপনারে জড়াইয়া জড়াইয়া। যাওক, ওসব কথায় কি দরকার আমার? অসীমা বলল, না না,
কানে যখন একবার গেলই সব শুনি। চিনে রাখা ভালো মানুষকে। কি বলেছে রে মমতা আমার বিরুদ্ধে? সব খুলে বল তরঙ্গ। ভাবিস নে, কোনো ভয় নেই তোর। এর একটা কথাও এক কান থেকে আর এক কানে যাবে না। থাক থাক, ওটুকু হলুদ আমি নিজেই বেটে নেবক্ষণ। তক্তপোষের তলা থেকে পানের বাটাটি এগিয়ে আনলো অসীমা। আয়, পান খা। অনেক দিন এমন আদর করে, এমন অন্তরঙ্গ সুরে তরঙ্গকে ডাকেনি অসীমা। তরঙ্গ কি সে ডাকে সাড়া না দিয়ে পারে? তারপর ধাপের পর ধাপ এগিয়ে চলল তরঙ্গ। উপায়টা ভারী চমৎকার। একজনের নিন্দা দিয়ে আর একজনকে যে বন্দনা করা যায়, সহানুভূতি সহৃদয়তা আকর্ষণ করা যায়, পৌঁছানো যায় মনের কাছাকাছি, দিনের পর দিন তা আবিষ্কার করে আনন্দিত হতে লাগলো। মাইনে ছাড়া বাড়তি উপহার ইদানিং একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। আবার শুরু হলো। অসীমা পান খাওয়ায়, মমতা জর্দার কৌটো এগিয়ে দেয়। অসীমা তরঙ্গর স্বামীর জন্য বাজারের নতুন ওঠা টাকায় 3টে করে কেনা ফজলি আমের আধখানা কেটে দিল একদিন। আর জলপাইগুড়ির বাপের বাড়ি থেকে পাঠানো 4টে আনারস থেকে পুরো একটি গোটায় আনারসই তরঙ্গকে দিয়ে দিল মমতা। কুঞ্জদাস খেয়ে ভারী খুশি। কেবল নিজেই খেলো না, 2-4 খণ্ড স্ত্রীর মুখেও পুরে দিল। ভারী মিষ্টি আনারস, এমন জিনিস কলকাতায় মেলে না। সুতরাং আরও স্বাদু, আরও মুখরোচক জিনিস মমতাকে দেওয়ার জন্য মুখ চুলবুল করতে লাগলো তরঙ্গর। কাল কি কাণ্ডটা হয়েছে জানেন বৌঠাইরেন? মমতা বলল, না বললে কি করে জানবো? তরঙ্গ বলল, বড় ঘরে সব বড় বড় কথা, কিন্তু এত কেচ্ছা কেলেঙ্কারি আমাগো ছোট লোকের মধ্যেও হয় না বৌঠাইরেন। যাওক, দরকার কি ওসব কথার মধ্যে যাইয়া? কৌতূহলে ফেটে পড়ল মমতা। আহ, বল না, ওই তোর ভারী দোষ। বলবো কি, বলবার মতো কি আর কথা? অসীমা গিয়েছিল বরানগরে বাপের বাড়িতে, ফেরবার কথা ছিল না। কিন্তু ফিরে এসে দেখে সেই ফাঁকে ইলা দিদিমণিকে নিয়ে দাদাবাবু সিনেমায় চলে গেছে। তারপর রাত প্রায় 12টার সময় মোটরে করে ফিরে এসেছিল। রাত্রির ঘটনাটা পরদিন সকালে কাজ করতে গিয়ে শুনেছিল তরঙ্গ। স্বামী স্ত্রীর মধ্যে তাই নিয়ে কি তুমুল ঝগড়া। ইলা দিদিমণি মুখ চুন করে দাঁড়িয়ে রইল। মুখ দেখলেই বোঝা যায় ও মেয়ের মনে পোকা ঢুকেছে। ও মেয়ে ঠিক নেই। মমতা বলল, ছি ছি ছি, সম্পর্কে শত হলেও তো মামাতো পিস্ততো ভাই বোন। কি ভাগ্যি যে ঠাকুরপোর সঙ্গে বিয়ের কথাটা তখন পেরে বসিনি। পাশের ঘরে নির্মল কবিতা লিখছিল মাসিক কাগজের জন্যে। সমস্ত লেখাটা কেটে দিয়ে কলম কামড়াতে লাগলো, কিন্তু উৎকর্ণ হয়ে রইল তরঙ্গর কথা শোনবার জন্যে। সুধাংশু দাদাবাবু প্রথম প্রথম একটু আমতা আমতা করলেন, তারপর একেবারে হাটের মধ্যে ভেঙে দিলেন হাঁড়ি। অসীমাই বা এমন কোন সতীলক্ষ্মী? তার কীর্তিকাণ্ডের কথা কি ভুলে গেছে নাকি সুধাংশু? তার নিজের বন্ধু বিনয়কে সেদিন ঘাড় ধরে বের করে দিতে হয়নি? কিন্তু দোষ তো কেবল বিনয়েরই ছিল না। এক কাঠিতে কি আর ঢোল বাজে? মমতা গালে হাত দিয়ে বলল, বলিস কি? হ্যাঁ, আজ 4-5 বছর বিয়ে হয়ে গেছে, এখনো দোষ গেল না? ছি ছি ছি, শুনলে কানে আঙুল দিতে ইচ্ছে হয় যে রে তরঙ্গ। এ কি স্বভাব, এ কি প্রবৃত্তি? তরঙ্গ মৃদু হেসে বলল, ফাঁক পাইলেই এখনো বিনয়বাবু আসেন কিন্তু বৌঠাইরেন। তারপর ঘরের মধ্যে গুজগুজ ফিস ফিস। মমতা বলল, ওসব দোষ এখনো গেল না অসীমার? ছি 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 ছি। পরম অনুকম্পায় তরঙ্গ হাসল। ও দোষ কি যাওয়ার বৌঠাইরেন? ও দোষ মাইয়া মানসেরে যদি একবার পাইয়া বসে, চিতায় ওঠবার আগেই ছাইড়া দেয় না। তরঙ্গ অকৃতজ্ঞ নয়, পক্ষপাতিত্ব নেই তার মনে। অসীমার ফজলি আমের স্বাদটুকুও ভালোই ছিল। সুতরাং
তাকেও বঞ্চিত করল না। বিকালের কাজ সেরে বাসায় যাওয়ার আগে অসীমাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলল, এমন কেলেঙ্কারি কাণ্ড যে ভদ্রলোকের ঘরে হয় তা আমার জানা ছিল না বৌদিদি। অসীমা উৎসুক স্বরে বলল, ব্যাপার কি রে, অত চেপে চেপে কথা বলছিস কেন? তরঙ্গ বলল, না বৌদিদি, যাই, দরকার কি আমাগো বড় ঘরের কথায় থাইকা, চললাম বৌদিদি। অসীমা হাত টেনে ধরল তরঙ্গ। কি জ্বালা, যা বলছিলি খুলে বল না তরঙ্গ, কোনো ভয় নেই তোর। তরঙ্গ শুরু করলো, বলবো কি বৌদিদি, বলবার মতো কি আর কথা, বয়স হয়েছে, ছাওয়াল পান হইয়া গেছে, এখনো এই সব বীরবৃত্তি, ছি ছি ছি। বলবার মতো কথা নয়, তবু বলবো না করেও অসীমার অনুরোধে সবই খুলে বলল তরঙ্গ। আজ বিকালে কাজে করতে গিয়ে তরঙ্গ দেখে স্বামী স্ত্রীর মধ্যে দারুণ ঝগড়া। সে ঝগড়ায় কান পাতা যায় না। বড় দাদাবাবু আর ছোট দাদাবাবুর মধ্যে কথাবার্তা মুখ দেখাদেখি বন্ধ। হবে না, পুরুষ মানুষে কি এসব সহ্য করতে পারে? দিন রাত কেবল সমত্ত দেবরকে নিয়ে ফষ্টি নষ্টি, আর কেবল কি হাসি তামাশা, একেবারে ঢলাঢলি। কতদিন তরঙ্গর নিজেরই চোখে পড়ে গিয়েছে, চোখ পেতে তাকানো যায় না। অসীমা খুন্দিতে আঙুল ঠেকিয়ে বলল, বলিস কি তরঙ্গ, ছেলে পুলে হয়েছে এখনো এই প্রবৃত্তি? আর নির্মল, তাকে তো ভালো ছেলে বলেই জানতাম। তরঙ্গর হাসিতে মনুষ্য চরিত্র সম্বন্ধে অগাধ অভিজ্ঞতা উদ্ভাসিত হয়ে উঠল। ভালো সবাই বৌদিদি, আমি দেখাই বসতে পারছিলাম, মনের মধ্যে যদি কু থাকে বৌদিদি, চোখ মুখ দিয়া আপনি তা ছুঁইটা বাহির হয়। কিন্তু মায়া মানুষের কাছে আগে যদি আশকারা না পায় বৌদিদি, পুরুষের সাধ্য কি? অসীমা বলল, বড় বেঁচে গেছি রে তরঙ্গ, ভাগ্যিস নির্মলের সম্বন্ধে পিসিমাকে তখন আমি চিঠি লিখিনি, তাহলে আর রক্ষা ছিল না। কলেজ থেকে ফিরে এসে পাশের ঘরে বইগুলি টেবিলের ওপর সাজিয়ে রাখছিল ইলা, আর কান পেতেছিল তরঙ্গর কথায়। হঠাৎ পরম অধীর হয়ে রবীন্দ্র রচনাবলিখানা শুদ্ধ আরও খানকতক বই একেবারে ঠেলে ফেলে দিল টেবিলের তলায়। চেঁচিয়ে বলে উঠল, আমার টেবিলে তোমার চুলের কাঁটা আর সিঁদুরের কৌটোটা কেন এনে রেখেছো বৌদি? আর কি জায়গা নেই? অসীমা তার দিকে তাকিয়ে বলল, বড় বাঁচা বেঁচে গেছিস ভাই। তরঙ্গ যাওয়ার সময় কাঁঠালের এক টুকরো ইঁচড় অসীমা তার হাতে তুলে দিয়ে বলল, নে, রেঁধে খাস দুজনে, আমাকে তুই রক্ষা করেছিস তরঙ্গ। দিন দুই পরে অসীমা বলল, কাল কিন্তু একটু সকাল সকাল আসিস তরঙ্গ, আমার বাবা মাকে খেতে বলেছি, অনেক কাজ বাড়িতে। খবরটা মমতাকে দিতেই সে বলল, খবরদার যেন আমার এখানে আসতে দেরি করিস নে, মামা আর মামিমাকে অনেক দিন ধরেই বলবো ভাবছি, আজই বলে পাঠাবো, কাল রবিবার, কালই সুবিধে হবে, আগে আসবি আমার এখানে। তরঙ্গ ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, আচ্ছা বউ ঠাইরেন। পরদিন ভোরে ক্যাম্প থেকে বেরিয়ে বকুল গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তরঙ্গ একবার ভাবল কোন বাসায় আগে যায়। যেখানেই যাবে সেখানেই আটকা পড়বে, ডাঙায় বাঘ আর জলে কুমির। মানদা আর ক্ষান্তমণি কাজে চলেছে। তরঙ্গকে দেখে তারা থেমে গেল। মানদা বলল, কি এলো তরঙ্গ, দাঁড়িয়ে আছিস যে, কাজ কামাই করবার মতলবে আছিস নাকি? ক্ষান্ত বলল, আহা হা হা, কাকে কি বলছিস তুই মানু, ও কি আর ওসব কিছু জানে? আমাদের তরঙ্গ হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিবার, খদ্দর মা গোসাই। মানদারা চলে যাচ্ছিল, হঠাৎ তরঙ্গ তাদের পিছন থেকে ডেকে বলল, ও ক্ষান্ত দিদি শোনো। ক্ষান্ত বলল, কি রে তরঙ্গ, কি বলছিস? তরঙ্গ একটু ইতস্তত করে বলল, বলছি কি, একটা উপকার করবা তোমরা আমারে। কি উপকার? তরঙ্গ বলল,
আমার মনিব বাসা তো দুইজনেই চেনো, একজন যাও হরমোহন ঘোষ লেনে, আর একজন প্যারিমোহন সুর লেনে। যাইয়া বলবা কি তরঙ্গ আজ কাজে আসতে পারবে না, কলেরা এসে মরো মরো, বিছানা ছাইরা উঠতে পারে না, কাজ উদ্ধার কইরা দাও না দিদিরা, পান তামাক খাওয়ামু। কিন্তু পান তামাক খাওয়াবার আগেই মানদা আর ক্ষান্ত উল্লসিত হয়ে উঠল। বলিস কি তরঙ্গী, এতদিনে সুবুদ্ধি হলো তোর? কটা মাস আগে যদি বুদ্ধিটা খেলতো তাহলে কি আর খেটে খেটে এমন হাড্ডিসার হতিস? যাওয়ার সময় তরঙ্গর মুখের কাছে মুখ নিয়ে ক্ষান্ত তার গালে ছোট্ট একটু চুমু খেয়ে বলল, বড় ভাবনা ছিল রে তোকে নিয়ে, এবার বাঁচবি। ক্ষান্তরা চলে গেলেও তরঙ্গ আরো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বকুল গাছের নিচে। ভারী দুর্গন্ধ ক্ষান্তর মুখে। হাতের তেলোয় নিজের গালটা মুছে ফেলতে আঙুলে মিশির দাগ লেগে গেল। আর হঠাৎ দেখতে না দেখতেই দুই চোখ জলে ভরে উঠল তরঙ্গর। ঠিক এমন তো সে হতে চায়নি। কেন এমন হলো?